আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। 2024 সালের জুলাই বিপ্লবের পর এই বিপ্লবের দৃশ্যমান সব নায়ক ও সমন্বয়কদের নিয়ে যে দল গঠিত হয় তারই নাম জাতীয় নাগরিক পার্টি। শুরুতে নাগরিক ফোরাম নামে একটি অরাজনৈতিক কাঠামোতে থাকলেও পরবর্তীতে দল হিসেবে এনসিপি যাত্রা শুরু করে। দল হিসেবে আত্মপ্রকাশের আগে কে হবে এই দলের প্রধান তা নিয়ে বেশ আগ্রহ ও কৌতূহল ছিল। অনেকের কথা শোনা যাচ্ছিল। নাগরিক কমিটির নামে থাকাকালীন সময়ে এর আহ্বায়ক ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি, কিন্তু দল গঠনের সময় তিনি আর সে পদে থাকতে পারেননি। দলের প্রধান হন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক ও বিপ্লব পরবর্তী সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন, কিন্তু দলটির নানা বিতর্কিত ও আলোচিত ভূমিকা কারণে শুরু থেকেই যে প্রশ্নটি বারবার সামনে এসেছে তা হল এনসিপির পেছনে আসলে কে, এই দলে কার প্রভাব সবচেয়ে বেশি। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দলের গুঞ্জন ওঠে। অভ্যুত্থান চলাকালে এর নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণায় একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা উল্লেখ ছিল। এরপর 2024 সালের 8ই সেপ্টেম্বর দেশ পুনর্গঠনের উদ্দেশ্যে গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন ও আমার বাংলাদেশ পার্টির নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠিত হয়। 14 সেপ্টেম্বর 2024 সালে গণতান্ত্রিক ছাত্রশক্তি বিলুপ্ত করে দেয়া হয়। ডিসেম্বরে জানা যায় যে 2025 সালের ফেব্রুয়ারিতে নতুন দল গঠন করা হবে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি থানায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসে এবং 23 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করা হয়। এভাবেই প্রকাশ্যে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে রাজনীতি শুধু প্রকাশ্যে মঞ্চের খেলা নয়, অনেক সময় আসল নাটকটি ঘটে অন্তরালে। সাম্প্রতিক সময় জাতীয় নাগরিক কমিটি তথা এনসিপির ভেতরে যা ঘটেছে সেটি যেন এই বাস্তবতারই প্রতিফলন। প্রকাশ্যে দলটির নেতৃত্বের দায়িত্বে রয়েছেন আহ্বায়ক, মুখপাত্র ও সমন্বয়করা, কিন্তু ভেতরের ঘরে সিদ্ধান্ত নিচ্ছেন কারা সেটি এখন খোলামেলা আলোচনার বিষয়। দলীয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই এনসিপির ভিত গড়ে উঠেছিল এক ছোট পরিসরের আলোচনা চক্রে। সেই সময় নেপথ্যে ছিলেন নাহিদ ইসলাম, যিনি তখনও আনুষ্ঠানিকভাবে দলের কোনো পদে ছিলেন না, ছিলেন সরকারের একজন উপদেষ্টা হিসেবে। একাধিক সূত্র বলছে তিনি ছিলেন সদস্য বাছাই, প্রাথমিক নেতৃত্ব নির্ধারণ ও নীতিমালা তৈরির মূল পরিকল্পনাকারী। যখন এনসিপির ঘোষণাপত্র প্রকাশিত হয় তখন নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, কিন্তু সময়ের ব্যবধানে দেখা যায় নাসির উদ্দিন পাটোয়ারি ধীরে ধীরে মূল নেতৃত্বের জায়গা থেকে সরে গিয়ে মুখ্য সমন্বয়কের দায়িত্ব নেন। কেন এমন হলো এই নিয়ে দলীয় ভেতরে গুঞ্জন শুরু হয়। দলীয় এক সদস্যের ভাষায় পদবদলের এই সিদ্ধান্তটা প্রকাশ্যে নেওয়া হয়নি। আমরা পরে জেনেছি যে এটা উপদেষ্টা পর্যায় থেকে নির্দেশ এসেছিল। দলের সাধারণ সম্পাদক নিয়েও টানাপোড়েন ছিল শুরুর দিকে। এই পদেও নাসির উদ্দিন পাটোয়ারির নাম শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত এই পদে আসেন আখতার হোসেন। শুরু থেকে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগ ছিল যে সরকারের তরফ থেকে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস এনসিপিকে বাড়তি সুবিধা দিচ্ছেন। প্রধান উপদেষ্টার দপ্তর বা বাসায় এনসিপি নেতাদের নিয়মিত যাতায়াতের তথ্য প্রকাশ্যে এসেছে বারবার। প্রধান উপদেষ্টা তার যে কোনো সংলাপে কিংবা বিদেশ সফরে এনসিপি নেতৃবৃন্দকে অগ্রাধিকার দেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ জাতিসংঘ বিশেষ অধিবেশনে যাওয়ার সময়ও আলোচিত অনেক দলকে না নিয়ে বিএনপি জামাত নেতাদের পাশে তৃতীয় দল হিসেবে এনসিপির দুজন উপদেষ্টা ও ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক যাত্রায় সফরসঙ্গী হওয়ার সুযোগ পান। তবে এত কিছুর পরও এনসিপির নিজস্ব সংকটও কম নয়।
প্রকাশ্যে আসার পর থেকে এনসিপির শীর্ষ নেতৃত্বে বারবার পদত্যাগের ঘটনা ঘটেছে, অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। এদের কেউ চাঁদাবাজির জন্য অভিযুক্ত হয়েছিলেন, কারো বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ এসেছিল, কারো বিরুদ্ধে সরকারি অফিসে ক্ষমতার অপপ্রয়োগ করার ভিডিও পাওয়া গিয়েছিল। কারণ দর্শানোর ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। শীর্ষ 5 নেতার বিরুদ্ধেই কারণ দর্শানোর নোটিশ ইস্যু হয়েছিল কক্সবাজার যাওয়ার কারণে। যদিও এইসব নেতৃবৃন্দকে আবার তেমন কোনো সমাধান ছাড়াই দলে ফিরিয়ে নেওয়া হয়। তাছাড়া বিভিন্ন জেলা ও অঞ্চল কমিটি থেকেও নিয়মিত পদত্যাগের ঘটনা এনসিপিতে চলমান রয়েছে। কাকে অব্যাহতি দেওয়া হবে, কার পদত্যাগপত্র গ্রহণ করা হবে, কাকে কারণ দর্শানো হবে, আবার কার কারণ দর্শানোর নোটিশের উত্তর গ্রহণ করা হবে, এগুলো নিয়েও দলের ভেতরে বাইরে নানা আলোচনা রয়েছে। অনেক ক্ষেত্রেই মনে করা হয় শীর্ষ নেতৃত্ব তাদের অবস্থায় থাকা নেতাদের তেমন কোনো শাস্তি না দিয়েই আবার দলে ফিরিয়ে নিচ্ছেন। এই অভিযোগ করেছেন এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী নীলা ইসরাফিল। তার অভিযোগ ছিল সরওয়ার তুষারের বিরুদ্ধে। তুষারকে 2 মাসের জন্য অব্যাহতি দেওয়া হলেও এখন তিনি আবার দলে ফিরেছেন এবং পুরোদমে কাজ করছেন। নানা ধরনের তথ্য বাতাসে ভেসে বেড়াচ্ছে। অনেকের দাবি এনসিপির বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম এখন দলের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। তিনি সরাসরি মুখপাত্র নন, কিন্তু দলের প্রায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্যে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। নতুন সদস্য অন্তর্ভুক্তি থেকে শুরু করে বহিষ্কার বা দায়িত্ব পরিবর্তন, প্রায় প্রতিটি ঘটনায় তার নাম উঠে আসে। আমরা জানি অফিসিয়াল সিদ্ধান্ত নেয় আহ্বায়ক টিম, কিন্তু বাস্তবে সবাই জানে মাহফুজ ভাই না বললে কোনো কিছু হয় না। এমনকি বিবৃতি কবে দেয়া হবে, কি ভাষায় দেয়া হবে, সেখানেও তার ইঙ্গিতই শেষ কথা। সর্বশেষ এই বিষয়টি সামনে আসে দলের অন্যতম কেন্দ্রীয় নেতা মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেওয়ার ঘটনায়। গত 12 অক্টোবর রাতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। এছাড়া তাকে কেন স্থায়ী অব্যাহতি দেয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশও দেয়া হয়েছে। এনসিপির এক বিজ্ঞপ্তিতে মুনতাসিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের কথা বলা হয়। স্থায়ী অব্যাহতি কেন দেয়া হবে না তা জানতে 48 ঘণ্টা সময় দেয়া হয়। তবে ঠিক কোন অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। মুনতাসির মাহমুদকে অব্যাহতি দেওয়ার ঘটনাটি যেন এনসিপির ভেতরের অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে। দলীয় সূত্রে জানা গেছে মুনতাসির ছিলেন দলের অন্যতম সক্রিয় সংগঠক, কিন্তু হঠাৎ করেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই এই পদক্ষেপে অনেকেই বিস্মিত হন। অনেকের ধারণা এই সিদ্ধান্তের পেছনেও মাহফুজ আলমের অঘোষিত নির্দেশনা ছিল। আনিত অভিযোগগুলো অস্বীকার করেছেন মুনতাসির মাহমুদ। ঘটনার নেপথ্য কারণ হিসেবে জানা যায় 5 অগাস্টের পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক পদে চাকুরি পেয়েছিলেন মুনতাসির, কিন্তু সম্প্রতি তিনি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আজিজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছিলেন। এর প্রতিক্রিয়ায় চাকুরি হারান মুনতাসির মাহমুদ। এর আগে জাতীয় নাগরিক পার্টি থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। চাকুরি ও দলীয় পদ দুটোই হারানোর পর মুনতাসির এখন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ করছেন। উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে মাহবুব আলম এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন মুনতাসির উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে মন গড়া কথা বলছেন। বিশ্লেষকদের মতে এনসিপির কাঠামো এখন যেন 2 ভাগে বিভক্ত। একদিকে প্রকাশ্যে থাকা নেতৃত্ব, অন্যদিকে নেপথ্যে থাকা নির্দেশকরা। দলের মাঝ পর্যায়ের কিছু নেতা অভিযোগ করেন, আমরা কার নির্দেশ পালন করছি তা অনেক সময় নিজেরাই বুঝতে পারি না। অফিসিয়ালি একটি কমিটি আছে, কিন্তু বাস্তবে সিদ্ধান্ত আসে অন্য জায়গা থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ছায়া নেতৃত্ব অনেক সময় নতুন দলের জন্য ক্ষতিকর হতে পারে। এনসিপি জুলাই বিপ্লবের সমন্বয়কদের গড়া দল। স্বাভাবিকভাবেই বাংলাদেশে বড় 2 দলের বাইনারি বয়ানের বিপরীতে তৃতীয় একটি মধ্যমপন্থী দলের ব্যাপারে অনেকদিন থেকে জনমনে প্রত্যাশা ছিল। এনসিপি সে জায়গায় যেতে পারত।
কিন্তু শুরু থেকেই নানা ধরনের বিতর্কে জড়িয়ে এবং নানা অভিযোগের এনসিপি নেতাদের নাম চলে আসায় এবং সর্বোপরি দলীয় অনেক সিদ্ধান্তের নেপথ্যে অন্তরালের নির্দেশনা কাজ করায় দলটি কাঙ্ক্ষিত মাত্রায় কাজ করতে পারছে না। কয়েক মাস আগে এনসিপি জেলায় জেলায় পদযাত্রা করে বেশ আলোড়ন তুলেছিল। জনগণের একটি অংশের মাঝে এনসিপির এখনও গ্রহণযোগ্যতা রয়েছে। এনসিপি সে সুযোগ ও সম্ভাবনা কতটা কাজে লাগাতে পারবে তা ভবিষ্যতই বলে দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।